দর্শক বন্ধু, ডেন্টাল স্কেলিং এই বিষয়টি নিয়ে আগে আমরা আলোচনা করেছি আমাদের চ্যানেলে, কিন্তু অনেক দর্শক বন্ধু সেখানে প্রশ্ন করেছেন, একাধিক কনফিউশন ছিল, আপনাদের জিজ্ঞাসা ছিল যে ডেন্টাল স্কেলিং করলে কি দাঁতের ক্ষতি হতে পারে, দাঁতের শিরশিরানি বেড়ে যেতে পারে, দাঁত নড়বড়ে হয়ে যেতে পারে বা নড়ে যেতে পারে ইত্যাদি নানা প্রশ্ন ছিল। এবং স্কেলিং কেন, কখন করা হয়, কি কারণে করবেন, কাদের স্কেলিং করা উচিত এবং স্কেলিংয়ের সঠিক পদ্ধতিটাই বা কী, এগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা হাজির হয়েছি ওদন্তরা ডেন্টাল ক্লিনিকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আমি স্যারের কাছে যাব, আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি স্কেলিং সংক্রান্ত যা যা প্রশ্ন আপনাদের মনে রয়েছে সেগুলোর উত্তর এই পর্ব থেকে আপনারা পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং শেয়ার করুন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর ওদন্তরা। আজকে তুমি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করছো, এটা নিয়ে আমরা আগে একবার এপিসোডে আলোচনা করেছি, কিন্তু বেশ কিছু প্রশ্ন এসছে বলে কিছু ক্ল্যারিফিকেশন দরকার, সেগুলো নিয়ে একটু কথা বলি। স্কেলিং নিয়ে তিনটে কথা একটু প্রথমে বলিনি। সেটা হচ্ছে যে প্রতিনিয়ত যে টপিকটা নিয়ে আমার কাছে বিভিন্ন আমার ইনবক্সে আসে, সেটা হচ্ছে যে স্কেলিং করা কি দাঁতের জন্য ক্ষতিকর। অনেক দিন ধরে আমরা এটা বারবার বলছি যে স্কেলিং দাঁতের জন্য মোটেই ক্ষতিকর না, কারণ স্কেলিং করলে দাঁতের উপরে কোনো ডিরেক্ট এফেক্ট নেই। স্কেলিং দাঁতের উপরে যে টার্টার বা ময়লা জমে সেটাকে পরিষ্কার করার প্রসিজিওর, এর সঙ্গে ডিরেক্টলি দাঁতের ক্ষতি হওয়ার কোনো রকম সম্পর্ক নেই। এবং তাতে কিছু তো একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। এবার কতগুলো কথা আজকে একটু বলি যেগুলোতে বুঝতে সুবিধা হবে যে স্কেলিংটা করলে কেন দাঁতে অসুবিধা হয় না। কারণটা হচ্ছে স্কেলিংটা মেনলি দাঁতের উপরে যে ময়লাটা হয় বা ডিপোজিটটা হয়, সেই ডিপোজিটটা পরিষ্কার করার প্রসিজিওর, এর সঙ্গে দাঁতের কোনো সম্পর্ক নেই। মানে আমার দেওয়ালে যদি ময়লা জমে, সেটাকে আমি একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারি বা একটা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করতে পারি, তাহলে কি দেওয়ালটার ক্ষতি হয়? দেওয়ালটার তো ক্ষতি হয় না। তাহলে স্কেলিং করলে দাঁতের কেন ক্ষতি হবে? মানে এই ধারণাটা বোধহয় এই কারণে হয়েছে যে আগে না স্কেলিং ম্যানুয়াল ইনস্ট্রুমেন্টেশন দিয়ে করা হতো, সেখানে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে একটু দাঁতের উপর টানাটানিও করতে হতো। এখন তো সেরকম হয় না, এখন আল্ট্রাসনিক স্কেলার ইউজ করা হয়, তার জন্য ব্যথা গুলো যেরকম কম হয়, তার সঙ্গে প্রসিজিওর অনেক জেন্টল। এবং এই প্রসিজিওরে যে ভাইব্রেশন হয় সেটা এতটাই বেশি, বেশি মানে ফ্রিকোয়েন্সিটা এত বেশি, তার জন্য আল্ট্রাসনিক বলা হয়। এবং সেই ভাইব্রেশনটা এত বেশি হওয়ার জন্য যেটা হয়, এবং যেহেতু প্রচুর পরিমাণে জল দেওয়া হয়, ফ্রিকশনটা কিন্তু প্রায় নেই বললেই চলে দাঁতের এনামেলের সঙ্গে। তবে হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট যে আমি পাওয়ার লেভেলকে কোথায় রাখবো, এটা কিন্তু ক্লিনিশিয়ানের ওপর ডিপেন্ড করে। যে ডাক্তারবাবু করছেন তিনি ডিসাইড করবেন, বা যেখানে হচ্ছে তার গাইডলাইনে ডিসাইড করা হবে। সবসময় আমরা বলি যে পাওয়ারকে সবচেয়ে কম যে লেভেলে করলে পাথরগুলো বেরিয়ে যাবে সেই লেভেলে রাখা উচিত। সেজন্য আমরা যে মেকানিজমটা ইউজ করি সেটার নাম হচ্ছে আপস্ট্রিম মেকানিজম। মানে আমরা সবচেয়ে কম পাওয়ার দিয়ে শুরু করব এবং আস্তে আস্তে সেই পাওয়ারটাকে বাড়াবো যদি দরকার হয়। এরকম নয় যে আমরা প্রথমেই খুব বেশি জোরে পাওয়ার দিয়ে দেবো তারপরে সেটাকে কমাবো। এবার আস্তে আস্তে পাওয়ার দিয়ে যদি জিনিসটাকে বাড়াই, যেটা সুবিধা হয় সেটা এনামেলের জন্য টলারেন্ট, এবং এনামেলের জন্য টলারেন্ট হওয়ার জন্য এনামেলে কিন্তু খুব একটা ক্ষতি খুব একটা হয় না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে এনামেলের ক্ষতি হয় না। এনামেলের ক্ষতি নিয়ে অনেক প্রশ্ন পেয়েছি, যে আমার পার্সোনাল ইনবক্সে অনেকে পারে যে এনামেলের ক্ষতি হয়। এনামেলটা খুব শক্ত স্ট্রাকচার, সেখানে যদি আমি আল্ট্রাসনিক ভাইব্রেশন ইউজ করি, আমরা আল্ট্রাসনিক ভাইব্রেশনকে এতটা জোরেও দিই না যাতে এনামেলের কোনো ক্ষতি হতে পারে। কারণ বারবার বলছি, আল্ট্রাসনিককে আমরা খুব কম পাওয়ারে রাখি। এখনকার মেশিনগুলো খুব কম পাওয়ারেই দাঁতের ক্যালকুলাস বা টার্টার যেটা জমে, পাথর যেটা জমে, সেটাকে বের করে দিতে পারে। এবার দাঁতের পাথর কিন্তু আমাদের সবার মুখে অল্প বিস্তর হয়, এবং যেহেতু আমাদের সালাইভা বা লালার মধ্যে সল্টগুলো আছে, সেটা কিন্তু অল্প বিস্তর হয়। অতএব এবার আমরা সেই পাথরটা বা নোংরাটাকে নিজের মুখে রেখে দেবো না সেটাকে বের করবো, সেটা তো আমাদের পার্সোনাল ডিসকাশন। কিন্তু হাইজিনের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তো রেগুলার স্নান করি, সেক্ষেত্রে আমরা গায়ে সাবান দিই, চুলে শ্যাম্পু দিই। যদি আমরা শরীরের এই যত্নটা নিতে পারি, তাহলে দাঁতের জন্য এই যত্নটা নেবো না কেন? কারণ মনে রাখতে হবে, দাঁতের উপর যদি টার্টার বা পাথর জমে যায়, সেটা কিন্তু শুধুমাত্র দাঁতের উপরেই এফেক্ট করে না, সেটা মাড়ি এবং ভেতরের হাড়টারও এফেক্ট করে। অতএব স্কেলিং একটা প্রসিজিওর, যে প্রসিজিওরটাতে এই জিনিসটাতে সম্পূর্ণ পরিষ্কার করা যায়। এবং এখন যেহেতু আল্ট্রাসনিক স্কেলার এসছে, সেই আল্ট্রাসনিক স্কেলারের থ্রুতে
আমরা খুব জেন্টলি কাজটা করতে পারি। এবার যেটা বলার সেটা হচ্ছে যে এক ধাপ এগিয়ে, যেটা নিয়ে আমরা আগে খুব বেশি ডিসকাশন করিনি, সেটা হচ্ছে যে এর পরে একটা প্রসিজিওর আছে যেটাকে বিদেশে মানে আমেরিকাতে, ইংল্যান্ডে ডিপ স্কেলিং বলে। ডিপ স্কেলিং টার্মটা আমাদের বইয়ে কোথাও নেই। এর পরে যে প্রসিজিওরটা আছে সেটার নাম হচ্ছে রুট প্ল্যানিং। রুট প্ল্যানিংটা কি? দাঁতের যে রুট বা গোড়া, যেটার ওপরে সিমেন্টামটা আছে, সিমেন্টাম, কারণ ওখানে এনামেলটা নেই, সেটা ভীষণ পাতলা স্ট্রাকচার, এবং সেই পাতলা স্ট্রাকচারটা থাকার জন্য যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে ওটার মধ্যে টক্সিন লেগে অ্যাবজর্পশন হয়ে ওটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। এইবার ওটাকে যদি আমি পরিষ্কার না করি, পরিষ্কার মানে ওটাকে রিমুভই করতে হয়, কারণ রিমুভ করলে ওখানে কিন্তু এটা এনামেলের মতো নয়, এখানে কিন্তু আমার নতুন সিমেন্টাম তৈরি হতে পারে। ওটা রিমুভ না করলে ওখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি টক্সিন যেগুলো আছে, ব্যাকটেরিয়া টক্সিন, সেগুলো বেরিয়ে ওপরের মাড়িটা এবং আশেপাশের হাড়টাকে খুইয়ে দেয়। অতএব স্কেলিং করাটা, তার সঙ্গে রুট প্ল্যানিং করাটা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেন স্কেলিং আর রুট প্ল্যানিং কি একই রকম প্রসিজিওর? প্রসিজিওরটাও একরকম নয়, ইনস্ট্রুমেন্টেশনটাও একরকম নয়। ইনস্ট্রুমেন্টেশনগুলো একটু আলাদা, রুট প্ল্যানিংয়ের জন্য আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, এবং তার পাওয়ার সেটিং, তার স্ট্রোক সবগুলোই কমপ্লিটলি ডিফারেন্ট। সেটা মানে মেশিনের জন্য যেটা একটা সুবিধে সেটা হচ্ছে যে মেশিনগুলোতে, আজকালকার মেশিনগুলোতে এই সিস্টেমটা দেওয়া আছে যে কি আমি একটা স্কেলিং মোড আর একটা রুট প্ল্যানিং মোড আলাদা করে সিলেক্ট করতে পারি। এটা এক নম্বর। আর এর থেকেও যদি কেউ ভাবে যে, আমাকে যেহেতু এই প্রশ্নটা করা হয় এবং তুমিও বলছো যে স্কেলিং করা কী টেকনিকে হবে, এবং অনেকেই সন্দিহান যে স্কেলিং করলে দাঁতের ক্ষেত্রে কী হতে পারে, এখন একটা টেকনিক এসছে। এই টেকনিকটার বিভিন্ন নাম আছে, যেটা কম্পারেটিভলি কমন নাম, সেটার নাম ABC, আচ্ছা, এয়ার স্ট্রিম বায়োফিল্ম ক্লিয়ারেন্স। মানে এটা কি, কিছু পাউডার আছে, খুব ফাইন পার্টিকেল পাউডার আছে, সোডিয়াম বাইকার্বনেট, গ্লাইসিন, এই ধরনের পাউডার। সেগুলো ভীষণ ছোট, মাইক্রো লেভেলে, 25 মাইক্রন, 65 মাইক্রন পাউডার। সেটা গরম জলের সঙ্গে মিক্স করে একটা স্লারি তৈরি করে দাঁতের ওপরে খুব স্পিডে জেটে দেওয়া হয়, ঠিক আছে? এবং সেটা হাওয়ার সঙ্গে যায়। তো হাওয়া, পাউডারটা এবং জলটা দাঁতের ওপরে স্প্রের মতন পড়ে। আচ্ছা, এবং এটা দাঁতের ওপরের দুটো জিনিসকে, একটা হলো বায়োফিল্ম বা প্লাক, সেটাকে বের করে দেয়, আর দ্বিতীয় হলো স্টেনটাকে রিমুভ করে দেয়। তো আমার কাছে যে প্রশ্নটা আসে যে স্কেলিং করলে দাঁতে ক্ষতি হতে পারে কিনা, এনামেল চলে যেতে পারে কিনা, তাতে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে অধিকাংশ সময় পেশেন্টদের মধ্যে একটা ধারণা কাজ করে যে যেহেতু জিনিসটা ভাইব্রেট করে, একটা শব্দ হয়, এটার থেকে বোধহয় এই ধরনের প্রবলেম হতে পারে। এই এয়ার স্ট্রিম বায়োফিল্ম ক্লিয়ারেন্স যেটা নিয়ে বলছি, ABC, এতে খুব ফাইন পার্টিকেল পাউডার, ওয়াটার, হট ওয়াটার আর এয়ার, এই তিনটে জিনিসের একটা মিশেল তৈরি হয়। এই জিনিসটা দাঁতের উপরে দিলে কি হয়, যেটা বললাম, যে বায়োফিল্মটা চলে যায় আর স্টেইনটা চলে যায়। এতদিন পর্যন্ত পেশেন্টদের একটা খুব কনসার্ন ছিল যে আমি স্মোক করি বা আমার দাঁতে স্টেইন আছে হেভি মেটাল থেকে, সেটা তোলার জন্য কি করা উচিত। তো আমাদের কাছে আগে খুব একটা বেশি উপায় ছিল না, আমরা বলতাম স্কেলিং করেই তুলতে হবে। কিন্তু স্কেলিং করে দুটো প্রবলেম আছে। একটা হচ্ছে যে যেহেতু দাঁতে যদি তার এরকম হয় যে টারটা নেই, সেক্ষেত্রে স্টেইন তুললে কিন্তু একটু হলেও সেন্সিটিভিটি হতো। সেক্ষেত্রে হয়তো নেমেলটা কোনো ক্ষতি হবে না, কিন্তু সেন্সিটিভিটি একটু হয়, শিরশির করাটা থাকে। আর দ্বিতীয় হচ্ছে, যতই চেষ্টা করি, যদি সলিড স্টেইন থাকে, স্কেলার যেহেতু পিটিং মোশনে কাজ করে, খুব হালকা হলেও স্টেইনগুলো ছিটে ছিটে কিন্তু থেকে যেত। কিন্তু এয়ার স্ট্রিম বায়োফিল্ম ক্লিয়ারেন্স যেহেতু একদম একটা স্প্রের মতো কাজ করে, জিনিসটা খুব লাইট মুভমেন্টের সঙ্গে সঙ্গেও যেটা হতে পারে সেটা হচ্ছে দাঁত কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে সাদা হয়ে যায়। অর্থাৎ আমি ABC করার পর লুকসটা দেখেছি পেশেন্টের, কিন্তু যদি ইন্ট্রিনসিক স্টেনও থাকে, মানে ইন্ট্রিনসিক স্টেন বলতে আমি মিন করছি যে দাঁতের ওপরে স্টেন থাকে, সেটা শুধু কালো ছোপ বা এরকম কিছু নয়, দাঁতটা ইটসেলফ ফুড স্টেন থেকে একটু ইয়েলো হয়ে গেছে, যেটা এক্সট্রিনসিক স্টেন তাদের, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় ABCতে। অতএব এই ডিভাইসটা নতুন, কলকাতায় খুব একটা বেশি আসেনি, আমাদের ইনস্টিটিউটে এসছে। এই ডিভাইসটায় কিন্তু যেটা সুবিধে সেটা হচ্ছে যে এটা স্কেলিংয়ের থেকে একটু জেন্টল মেথড। আর স্টেন থাকলে বা দাঁতের যদি ইয়েলোইশ থাকে, সেটা কিন্তু মনে রাখতে হবে, দাঁতটা যদি নিজে ইয়েলো হয় তাহলে হবে না, কিন্তু ফুড স্টেন বা অন্যগুলোর থেকে একটু হলদেটে ভাব হয়েছে, বা স্মোকিং বা অন্যগুলোর থেকে একটু ওপরে কালো ছোপ ছোপ হয়েছে, যেক্ষেত্রে স্কেলিংটা বেস্ট মেথড নয়।
এয়ার অ্যাব্রেশনটাই বেস্ট মেথড। সেক্ষেত্রে কিন্তু এই এবিসি এয়ার স্ট্রিম বায়োফিল্ম ক্লিয়ারেন্স, যেটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে বায়োফিল্ম বা প্লাগকে পরিষ্কার করা অনেক জেন্টল ওয়ে, সেটা আমরা স্কেলিং ও রুটপ্রিংয়ের সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে করতে পারি। অতএব এই টেকনিক্যাল অ্যাডভান্টেজটা আমাদের কাছে এখন আছে। এই অ্যাডভান্টেজটা থাকার জন্য মানে এটার একটা নাম আছে, গাল ভরা নাম আছে, ওরাল স্পা বলে, ঠিক আছে, মানে মুখের ভেতরে স্পা করার মতন এক্সপিরিয়েন্স। এবং পেশেন্টদের কিন্তু পোস্ট অপারেটিভ স্যাটিসফ্যাকশন লেভেল ভীষণ ভালো, ঠিক আছে। তো এই প্রসিডিওরটা এখন এসছে, স্কেলিং নিয়ে অনেকদিন বলা হয়েছে, অনেকদিন ধরে বলছি। এই প্রসিডিওরটা নতুন এসছে বলে তোমাকে বললাম, তুমি জানতে চাইলে বললে। আচ্ছা স্যার, এবার একটু বলুন যে সাধারণত স্কেলিং করতে কীরকম কী খরচ হতে পারে বা কত ধরনের স্কেলিং, আপনি তো বললেন এতক্ষণ ধরে বিভিন্ন তার ধরন আছে, প্রকারভেদে কীরকম কী খরচ হতে পারে? আচ্ছা, স্কেলিং ইউজুয়ালি কিন্তু মানে খুব মিনিমাল না হলে সিঙ্গেল সিটিং প্রসিজিওর নয়, দুটো বা তিনটে সিটিং লাগে, খুব মিনিমাল হলে একটা প্রসিজিওর। স্কেলিং মোটামুটি অ্যাভারেজ প্রাইস আমাদের কলকাতা শহরে এবং আমাদের ইনস্টিটিউটেও ওই 800 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত চলে। এটা ডিপেন্ড কটা সিটিং হচ্ছে কী হচ্ছে। মোটামুটি 800-900 টাকা থেকে শুরু হয় যদি জেন্টল ঠিকঠাক প্রসিজিওর হয়। আর এবিসির প্রাইসও একটু বেশি, দাঁত পিছু এক্সট্রা টাকা হয়। স্কেলিং ছাড়াও এবিসি করতে হলে পার টুথ 400 টাকা করে, 300 টাকা করে লাগে, ঠিক আছে, প্রত্যেক দাঁতে 300 টাকা করে লাগে এরকম মোটামুটি। কিন্তু এর রেজাল্ট কিন্তু এন্ড রেজাল্ট কিন্তু খুব ভালো, মানে ভীষণ দাঁত সাদাও হয়ে যায় সঙ্গে, স্পটও থাকবে না বা না, সেনসিটিভ একদম না, ভীষণ ভীষণ জেন্টল। এবং আমাদের কাছে 3 রকম পাউডার পার্টিকেল আছে, 14 মাইক্রন, 25 মাইক্রন, 65 মাইক্রন। অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট সেন্সিটিভ লেভেল আমরা পাউডার চেঞ্জ করে জিনিসটা করতে পারি। ভীষণ জেন্টল, মানে 1000 মাইক্রন 1 মিলিমিটার, এটা হচ্ছে 0.014 বা 0.025 বা 0.065 মিলিমিটার, মানে 1 মিলিমিটারের এত ভাগের 1 ভাগ। অতএব এখন কিন্তু এই প্রসিজিওরটা ভীষণ পপুলার হচ্ছে স্কেলিংয়ের সঙ্গে সঙ্গে, এবং এই প্রসিজিওরটা গেম চেঞ্জার হবে। মানে আমার ধারণা যে নেক্সট 1-1.5 বছরের মধ্যে ইট উইল বি গেম চেঞ্জার, সারা পৃথিবীতে এটা গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। আশা করছি কলকাতাতেও এটা খুব পপুলার হবে, এবং এটা টুথের ডেব্রাইডমেন্ট বা ক্লিনিংয়ের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। আচ্ছা দর্শক বন্ধু, আপনারা শুনলেন অনেকগুলো ভুল ধারণা ছিল, বিভ্রান্তি ছিল, সেগুলো স্যার দূর করলেন যে স্কেলিং করা মানে দাঁতের ক্ষতি নয়, স্কেলিং বরং দাঁতের জন্য উপকারী। আপনার দাঁতের যত্ন নিতে হলে আপনাকে স্কেলিং করাতে হবে, কিন্তু কখন করাবেন, কিভাবে করাবেন সেটা অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন, তারপরে সিদ্ধান্ত নিন। স্কেলিং করুন, সুস্থ থাকুন, দাঁতের যত্ন নিন, ভালো থাকুন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন, আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।